আসসালামু আলাইকুম। বিবিসি টাইম বেডিতে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, গাজা যুদ্ধে লক্ষ্য অর্জনে ব্যর্থ ইসরায়েল, বলছে হামাস। এরপর জানিয়ে দিব এনবিসিকে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের একান্ত সাক্ষাৎকার। ইরান যুদ্ধকে ভয় পায় না, তবে ট্রাম্প শান্তির পথ ধরবেন বলেই আশাবাদ। আরো জানিয়ে দেব রোববার পর্যন্ত গণহত্যা চালাতে চায় তেল আবিব। যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত হওয়ার দিনও গাজায় ৬২ জনকে হত্যা করল দখলদার ইসরায়েল। এবং জানিয়ে দিব মাওবাদীদের পেতে রাখা বোমায় আহত ভারতের ২ কমান্ডো। এদিকে ৩০ যুদ্ধবন্দির বিনিময়ে ২,৪৬৬ সেনা ফেরত পেল রাশিয়া। এবং সর্বশেষ জানিয়ে দিব গাজায় যুদ্ধবিরতির আনন্দ উদযাপনের মধ্যেই ইসরায়েলি হামলায় ৩০ ফিলিস্তিনি শহীদ, ইহুদিবাদীদের পোড়ামাটি নীতি গ্রহণ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ওয়ার্ল্ড আপডেট নিউজে। গাজা যুদ্ধে লক্ষ্য অর্জনে ব্যর্থ ইসরায়েল, বলছে হামাস। গাজা যুদ্ধে সামরিক লক্ষ্য অর্জনে ইসরায়েল ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন হামাসের সিনিয়র নেতা খলিল আল হাইয়া। বুধবার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সম্পর্কে দেওয়া এক বিবৃতিতে এ মন্তব্য করেন যুদ্ধবিরতি নিয়ে হামাস প্রতিনিধি দলে নেতৃত্ব দেওয়া খলিল। খবর বিবিসির। খলিল আল হাইয়া বলেন, যুদ্ধে গাজাবাসীর দুর্ভোগের জন্য ইসরায়েলকে ক্ষমা করবে না হামাস। তিনি বলেন, গাজার ভুক্তভোগীদের পক্ষ থেকে প্রতিটি রক্তের ফোঁটা এবং প্রতিটি অশ্রু বেদনা ও নিপীড়নের জন্য বলছি, আমরা ভুলব না এবং ক্ষমা করব না। ইসরায়েলি বাহিনী গাজার ভূখণ্ডে তাদের সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলেও মনে করেন হামাসের এই সিনিয়র নেতা। এদিকে যুদ্ধবিরতিতে হামাসের সব শর্ত পূরণ হয়েছে বলে দাবি করেন হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জত আল রেশেক। বিবৃতিতে তিনি বলেন, যুদ্ধের শুরুতে হামাস যে সমস্ত শর্ত নির্ধারণ করেছিল তা পূরণ করেই চুক্তি হয়েছে। শর্তগুলো ছিল ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহার, বাস্তুচ্যুতদের বাড়িতে ফিরিয়ে নেওয়া এবং গাজায় যুদ্ধের স্থায়ী অবসান। যুদ্ধবিরতির সিদ্ধান্তের ব্যাপারটিকে ফিলিস্তিনি লোকদের ধৈর্যের ফল হিসেবে উল্লেখ করেছে হামাস। সংগঠনটি বলেছে, যুদ্ধবিরতি চুক্তিটি আমাদের মহান ফিলিস্তিনি জনগণের অবিচল ধৈর্য এবং গাজা উপত্যকায় ১৫ মাসেরও বেশি সময় ধরে আমাদের বীরত্বপূর্ণ প্রতিরোধের ফল। এটা আমাদের জনগণের মুক্তির আকাঙ্ক্ষার বাস্তবায়নের পথ প্রশস্ত করেছে। যুদ্ধবিরতির সিদ্ধান্তে মধ্যস্থতা করছে ৩টি দেশ, কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র। বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে যুদ্ধবিরতির সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি দোহায়। ইরান যুদ্ধকে ভয় পায় না, তবে ট্রাম্প শান্তির পথ ধরবেন বলে আশাবাদ। এনবিসিকে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের একান্ত সাক্ষাৎকার। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ যুদ্ধকে ভয় পায় না, তবে তিনি আশা করেছেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংঘর্ষের পরিবর্তে শান্তির পথ বেছে নেবেন। মার্কিন নিউজ চ্যানেল এনবিসিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি একথা বলেন। পেজেশকিয়ান বলেন, আমি আশা করছি ট্রাম্প রক্তপাত বা যুদ্ধের পরিবর্তে পশ্চিম এশিয়া অঞ্চল সহ গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করবেন। ২০১৭ সালের শুরু থেকে প্রথমবার ৪ বছর মেয়াদ প্রেসিডেন্টের দায়িত্ব পালনের সময় ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে পাশ্চাত্যের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেন এবং তেহরানের ওপর প্রকাশ্যে ঘোষণা দিয়ে সর্বোচ্চ চাপ প্রয়োগ করেন। বিগত ৪ বছরে কয়েক দফা আলোচনা হলেও পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রকে ওই সমঝোতায় ফিরিয়ে আনতে ব্যর্থ হন। সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার অভিযানের সময় ট্রাম্প এ হুমকি দেন যে ইহুদিবাদী ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালাতে পারে। এ সম্পর্কে পেজেশকিয়ান তার সাক্ষাৎকারে বলেন, আমরা যে কোনো পদক্ষেপের শক্তিশালী জবাব দেব। আমরা যুদ্ধকে ভয় পাই না, তবে যুদ্ধ চাইও না। দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের ১ সপ্তাহেরও কম সময় আগে দেওয়া সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট আরো বলেন, পারমাণবিক অস্ত্র তৈরি করার কোনো পরিকল্পনা তার দেশে নেই।
ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইরান নতুন করে সংলাপে বসবে কিনা? এনবিসি সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, সংলাপ মূলত প্রধান উদ্দেশ্য নয়। প্রধান উদ্দেশ্য হচ্ছে কে কতটুকু প্রতিশ্রুতি দেয় এবং সে প্রতিশ্রুতিতে কে কতটুকু অটল থাকে। মার্কিন যুক্তরাষ্ট্র 2015 সালে নিজের দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে না গেলে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চলমান অচল অবস্থা থাকতো না বলে তিনি মন্তব্য করেন। সূত্র পার্স টুডে। রোববার পর্যন্ত গণহত্যা চালাতে চায় তেল আবিব। যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত হওয়ার দিনও গাজায় 62 জনকে হত্যা করল দখলদার ইহুদিবাদী সরকার বেঞ্জামিন নেতানিয়াহু। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করার দিন বুধবারও এই উপত্যকায় ভয়াবহ গণহত্যা চালিয়েছে মানবতার শত্রু ইহুদিবাদী ইসরায়েল। এদিন উপত্যকার বিভিন্ন স্থানে চালানো বিমান হামলায় অন্তত 62 ফিলিস্তিনি শহীদ হয়েছেন। বুধবার নিহতদের মধ্যে 2 জন সাংবাদিক রয়েছেন বলে গাজা থেকে পাওয়া খবরে জানা গেছে। গাজার সিভিল ডিফেন্স এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, গাজার মধ্যাঞ্চলীয় দেইরাইল বানা এলাকার একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় 11 ফিলিস্তিনি নিহত হন। নিহতদের মধ্যে 7 বছরের একটি শিশু ও 3 কিশোর রয়েছে। ওই এজেন্সি জানিয়েছে, গাজার একটি স্কুলে আশ্রয় গ্রহণকারী ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী বিমান হামলায় আরো 7 জন নিহত হন। নুসাইরাত শরণার্থী শিবিরের 3য় বিমান হামলা চালায় দখলদার সেনারা। ওই হামলায় অন্তত 6 গাজাবাসী শহীদ হন। বুধবারের 4র্থ হামলা চালানো হয় গাজা সিটির সাথী শরণার্থী শিবিরে। ওই হামলায় অন্তত 3 ফিলিস্তিনি নিহত হন। ইহুদিবাদী ইসরায়েল বিগত 24 ঘন্টায় গাজা উপত্যকা জুড়ে অন্তত 50টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছে। একই সঙ্গে তারা গাজা সিটির নিকটবর্তী জাবারিয়া শরণার্থী শিবিরের অধিবাসীদের ওই শিবির খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছে। ওই নির্দেশ থেকে বোঝা যায়, রোববার যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার আগে গাজা উপত্যকায় আরো গণহত্যা চালাতে চায় তেল আবিব। 2023 সালের অক্টোবর মাস থেকে জাবারিয়া ও এর আশেপাশের এলাকায় ভয়াবহ বোমা হামলা চালিয়ে এসেছে দখলদার সেনারা। তারা গত কয়েক মাসে জাবারিয়া এলাকাটি কঠোরভাবে অবরোধ করে রেখেছে। এর ফলে সেখানে আটকে পড়া ফিলিস্তিনিরা খাদ্য, পানি, চিকিৎসা সামগ্রী ও আশ্রয়স্থলের ভয়াবহ সংকটে কষ্ট পেয়েছেন। সূত্র পার্স টুডে। মাওবাদীদের পেতে রাখা বোমায় আহত ভারতের 2 কমান্ডো। ভারতের কেন্দ্রীয় আধা সেনা এবং ছত্তিশগড় পুলিশের যৌথ ধারাবাহিক অভিযানের মধ্যেই আবারও অবসমানের অরণ্য আইইডি বিস্ফোরণ। রাস্তার ডিভিশনে সেই বিজাপুর জেলায় এই ঘটনায় সিআরপিএফ এর কোবরা বাহিনীর 2 কমান্ডো গুরুতর জখম হয়েছে। পিসিআই মাওবাদী এর সশস্ত্র শাখা পিএলজিএ পিপলস লিবারেশন গেরিলা আর্মির পাতা আইইডি বিস্ফোরণে এই ঘটনা ঘটেছে বলে পুলিশের দাবি। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই কে পুলিশ জানিয়েছে, বুধবার গভীর রাতে কোবরার 206 ব্যাটালিয়নের কমান্ডোরা রাজ্য সশস্ত্র পুলিশ বাহিনীর সঙ্গে বাসাগুড়া থানার গভীর জঙ্গলে অভিযানে গিয়েছিলেন। সেই সময় অসাবধানবশত আইইডি বিস্ফোরণ ঘটে। গত 6 জানুয়ারি বিজাপুর জেলারই অম্বেলি গ্রামের পাশে বেদ্রে কুতুরু রোডে সম্প্রতি নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি উড়িয়ে দিয়েছিল মাওবাদী বাহিনী। ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড বাহিনীর 8 জওয়ান এবং গাড়ির চালক ওই হামলায় নিহত হয়েছিলেন। তারপরেই কেন্দ্রীয় আধা সেনা ও পুলিশের যৌথ বাহিনী উচ্চ ক্ষমতা সম্পন্ন মাইন সন্ধানী যন্ত্র এনে বস্তার ডিভিশন জুড়ে তল্লাশি অভিযান শুরু করেছিল। কিন্তু তার মধ্যেই আবারও মাওবাদী হামলার ঘটনা ঘটল। গত 3 জানুয়ারি থেকে বস্তার ডিভিশন জুড়ে নতুন করে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে ভারতের যৌথ বাহিনী। বিজাপুর ও সুকমার পাশাপাশি নারায়ণপুর, দান্তেওয়াড়া, জগদলপুর, কাকের এবং কোন্ডাগাঁও জেলার পাহাড় জঙ্গলেও চলছে তল্লাশি অভিযান। ইতিমধ্যেই বেশ কয়েকজন মাওবাদী গেরিলা সংঘর্ষে প্রাণ হারিয়েছেন। আত্মসমর্পণ করেছেন গান্ধী তাঁতি ওরফে কমলেশ এবং মাইনু ওরফে হেমলাল, কোর্রাম, রঞ্জিত, লেকামি ওরফে অর্জুন এবং তার স্ত্রী কোশি ওরফে কাজলের মতো মাওবাদী নেতা নেত্রীরা। 30 যুদ্ধবন্দির বিনিময়ে 2466 সেনা ফেরত পেল রাশিয়া। ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত 30 জন যুদ্ধবন্দী বিনিময় করেছে রাশিয়া, যার বিপরীতে 1466 জন সেনা সদস্যকে নিজেদের দেশে ফিরে এনেছে মস্কো। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে সংবাদ মাধ্যম তাস এ তথ্য জানিয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর গত 2024 সালে মোট 10 জন যুদ্ধবন্দী বিনিময় করেছে
দুদেশ, যার বিপরীতে 1266 জন সেনাকে দেশে ফিরিয়ে এনেছে রাশিয়া। এর মধ্যে গত বছরের 3 জানুয়ারি 248 জন সৈন্য রাশিয়ায় ফিরেছিল, আর 31 জানুয়ারির মধ্যে আরও 195 জন ফিরে আসে। এরপর 8 ফেব্রুয়ারি পর্যন্ত ফিরে আসে 100 সেনা। মে মাস শুরুর হওয়ার আগ পর্যন্ত ফিরে 75 জন ও 25 জুনের আগে আরো 90 জন। এরপর 17 জুলাইয়ের আগে 95 ও 24 আগস্টের মধ্যে 115, 14 সেপ্টেম্বর 103, 18 অক্টোবর 95 ও 30 ডিসেম্বর দেশে ফেরেন 150 রুশ সেনা। তার আগে 2023 সালেও সেনা সদস্যদের ফিরিয়ে আনে রাশিয়া। তারও আগে যুদ্ধ শুরুর প্রথম বছরে ইউক্রেন থেকে 628 জন সেনা সদস্য ফিরিয়ে এনেছিল দেশটি। আর এই যুদ্ধবন্দী কিংবা সেনা সদস্যদের ফিরিয়ে আনার ব্যাপারে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে সংযুক্ত আরব আমিরাত। ইহুদিবাদীদের পোড়ামাটি নীতি গ্রহণ, গাজায় যুদ্ধবিরতির আনন্দ উদযাপনের মধ্যেই ইসরায়েলি হামলায় 30 ফিলিস্তিনি শহীদ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা 15 মাস ধরে চলা ইসরায়েলি বর্বর আগ্রাসন ও গণহত্যার পর যুদ্ধবিরতি চুক্তি হলেও দখলদারদার সেনারা হামলা অব্যাহত রেখেছে। যুদ্ধবিরতির খবরে গাজাবাসীর মধ্যে উল্লাস ছড়িয়ে পড়ে এবং তারা রাস্তায় নেমে তা উদযাপন করে। তবে বন্ধ হয়নি ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা। গাজার খান ইউনুস এলাকা ও নুসৈরাত শরণার্থী শিবির সহ বিভিন্ন এলাকায় হামলা চালায় ইসরায়েল এবং এতে এ পর্যন্ত 30 জন শহীদ হয়েছেন। গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনুস এলাকায় ইসরায়েলি বিমান থেকে বেশি হামলা চালানো হয়েছে। গতকাল একদিনে গাজায় ইসরায়েলি হামলায় 82 ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এদিকে গাজার নুসৈরাত শরণার্থী শিবির এলাকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ইসরায়েল ও হামাস দুপক্ষ গতকাল যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছায়। যুদ্ধবিরতি কার্যকর হবে আগামী রোববার 19 জানুয়ারি থেকে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও যুদ্ধবিরতির কথা নিশ্চিত করেছেন। এই চুক্তির আওতায় গাজায় সংঘাত বন্ধের পাশাপাশি উপত্যকাটিতে হামাসের হাতে বন্দী জিম্মিদের মুক্তির পথ খুলবে। গাজার আল আকসা হাসপাতাল প্রাঙ্গণ থেকে আল জাজিরার সংবাদদাতা জানান, যুদ্ধবিরতির খবর শোনার পর সেখানকার পরিস্থিতি বদলে যায়। মানুষ উল্লাসে মেতে ওঠেন। কয়েক ঘন্টা ধরে পুরো এলাকায় উদযাপন চলে। এই দৃশ্যপট সেখানে নিকট অতীতে দেখা যায়নি, কেননা যুদ্ধে শহীদ ব্যক্তিদের দাফন আয়োজন এবং আহত ব্যক্তিদের যন্ত্রণা আর বিষণ্ণতায় এতদিন ভরে ছিল এলাকাটি। যুদ্ধবিরতির খবরে পুরো গাজা উপত্যকার মানুষ রাস্তায় নেমে আসেন। তাঁবুগুলোই জড়ো হয়ে একসঙ্গে যুদ্ধবিরতির খুশির খবর উদযাপন করেন। সূত্র পার্টস টুডে।